আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। গরম উনুনে পরিণত দেশ, যশোরে রেকর্ড গড়া সর্বোচ্চ তাপমাত্রা, সারা দেশে হিট স্ট্রোকে ৫ মৃত্যু। গরমে সবাইকে সাবধান থাকতে পরামর্শ প্রধানমন্ত্রীর, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা। ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন, কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। ডিজেলের দাম ফের লিটারে বাড়ল ১ টাকা, পেট্রোল অকটেন ২.৫ টাকা রাত থেকে কার্যকর। লোডশেডিংয়ে কমেছে পোশাক খাতের উৎপাদন, রপ্তানি ঝুঁকিতে গাজীপুরের কারখানাগুলো। দাবদাহে ভয়াবহ অবস্থা চলছে রাজধানী সহ দেশ জুড়ে। চলন্ত উনুনে যেন পুড়ছে গোটা দেশ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। এ অবস্থায় স্বাস্থ্য নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। গ্রীষ্মের সূর্যটা যেন একটা জ্বলন্ত উনুন। এর তাপে গত ৭ দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত কাটল গোটা এপ্রিল। এই অবস্থায় সবারই হাঁসফাঁস অবস্থা। অফিস আদালত বা বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রয়োজন ছাড়া তো ভালো না, এই জন্য একটু প্রয়োজন ছিল, ব্যাংকে আসছি, ছাতা নিয়ে আসছি। জাস্ট ছাতাটা দিয়েছি একটু রোডটাকে কভার করার জন্য, বাট আসলে ওই স্বস্তিটা আসলে পাওয়া যাচ্ছে না তীব্র গরমে। একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিতে দেখা যায় খেটে খাওয়া মানুষদের। নগরের হাতে গোনা যে দু একটি জলাশয় রয়েছে, তাতে জলকেলিতে মাতে দুরন্ত শিশু কিশোররা। প্রচুর গরম উঠে গেছে, গরমে এসকাতলা পাচ্ছি না, এই তো বসে বসে ধীরে ধীরে না। গরমে ভালো লাগে না, কাজকর্ম কিছু ভালো লাগে না ভাই, একবারে অস্থির হওয়া যায়, গরমে ঘামিয়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে ২-১ দিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের সব এলাকা হিট অ্যালার্ট মুক্ত নাও থাকতে পারে। সারা দেশের তাপমাত্রাটা বিশেষ করে ২ তারিখ বা ৩ তারিখের পরে তাপমাত্রাটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে। তবে ১ তারিখও সারা দেশে হিটওয়েভ থাকতে পারে, তবে বিশেষ করে সিলেট কিংবা চট্টগ্রামে হিটওয়েভ আওতামুক্ত থাকতে পারে। খুলনা এবং রাজশাহী এবং রংপুর হিটওয়েভের আওতায় থাকতে পারে। ঢাকা এবং বরিশালের তাপমাত্রা ওই চট্টগ্রাম এবং সিলেটের কিছুটা প্রভাবে তাপমাত্রাটা কিছু কমে আসতে পারে। চলমান তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি পেতে রাস্তার পাশে যত্রতত্র পানীয় খেতে দেখা যায় অনেককেই, তবে এগুলো পরিহার করার পরামর্শ চিকিৎসকদের। এমনি তো গরমে পানিশূন্যতা ডেভেলপ করছে, এর মধ্যে যদি পানিটা খারাপ হয়, নিরাপদ যদি না হয়, তাহলে কিন্তু ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, জন্ডিস হতে পারে, পেশেন্ট আরও খারাপের দিকে যাবে। ওই খাবারটা খেয়াল রাখবেন যে আপনি যে পানিটা খাচ্ছেন সেটা নিরাপদ কিনা। পঞ্চম দফায় হিট অ্যালার্ট শেষ হচ্ছে বুধবার সকাল ৯:৩০টায়। পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আবহাওয়া অধিদপ্তর। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল যশোর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় মঙ্গলবার ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়। এদিকে দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে এই দিন হিট স্ট্রোকে মারা গেছেন আরও ৫ জন। যশোর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ, যেন আগুনের হলকা ছুঁয়ে যাচ্ছে মানুষের গায়ে। দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এদিন তাপমাত্রার পারদ ওঠে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। যশোরে এইভাবে আপনার গরমের আজকে মনে হয় ৪৩ ডিগ্রি চলতেছে, তবে যে অবস্থা এখন এতে মানুষ টিকাই বড় কষ্ট, এবং রোগ বালায় বাঁচিয়ে গেছে, কি ডায়রিয়া বাড়িয়ে যাচ্ছে এই অবস্থা। দীর্ঘ গরম ১০-১৫ দিন ধরে ৪২-৪৩ ডিগ্রি, খুব গরম, হতাশা। ঠান্ডার জন্য আমরা পাঙ্খা পিছে বেড়াচ্ছি। এরপরই চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। প্রচণ্ড রোদ, তাপমাত্রা বেশি, আমরা অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে, কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, গা হাত পা জ্বলাজ্বলি করছে, মানে গলা বুক শুকিয়ে যাচ্ছে, খুব সমস্যার মধ্যে আছি। পর্যাপ্ত পরিমাণে গরম আর আমাদের খুবই কষ্ট হচ্ছে। প্রায় একই অবস্থা অন্যান্য জেলাগুলোর। রাজশাহীতে ৪৩, ঈশ্বরদীতে ৪৩.২ ও সাতক্ষীরায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে।
চলমান দাবদাহে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 7 দিন সারা দেশে হিট স্ট্রোকে 10 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আরও 5 জনের মৃত্যু হয় বিভিন্ন জেলায়। এর মধ্যে নাটোর সদর ও নলডাঙ্গায় তাপজনিত কারণে 2 জন অসুস্থ হয়ে মারা গেছেন। একই কারণে মুন্সিগঞ্জে মাঠে কাজ করা অবস্থায় ওমর আলী এবং আব্দুল বাতেন বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে আনা হয়। পরে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালতলা গ্রামের মনসুর আলী সরকার দুপুরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই মারা যান। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট, গাছপালা কাটাসহ পরিবেশ দূষণের কারণেই তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে, রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক নীতিমালা বাস্তবায়ন ছাড়া তাপমাত্রা ও পরিবেশ দূষণ কমানো সম্ভব নয়। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, রেকর্ড তাপমাত্রায় কোথাও স্বস্তি নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপার এই সংবাদ সম্মেলন। আমরা সরকারিভাবে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ছাড়াও ঢাকাসহ সারা দেশে নগরায়ন হচ্ছে অপরিকল্পিতভাবে। জলাশয় ভরাট, দূষণ ও গাছপালা কাটায় কমছে 5 থেকে 8 বছর। রাষ্ট্র একদিক বলছে সবুজায়নের কথা, গ্রিনের কথা, গ্লোবাল ওয়ার্মিংয়ে রিডিউসের কথা, আরেকদিকে রাস্তার আইল্যান্ডের গাছ কেটে ফেলছে। আমাদের আর সময় না, আমাদের এক্ষুনি আমাদের উদ্যোগ নিতে হবে। আমাদের এই পলিউশন, টেম্পারেচার এগুলো কমাইতে হবে। আমাদের ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশ একটা ক্লিন দেশ। 25% বনায়নের বিপরীতে বাংলাদেশে আছে 10%-এর নিচে। এ অবস্থায় বন ও বনভূমি সুরক্ষায় 8 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। গাছ রোপণ, লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, প্রকৃতি ভিত্তিক সমাধানকে রাষ্ট্রীয়ভাবে নগর দর্শনে অন্তর্ভুক্ত না করা এবং রাষ্ট্রীয়ভাবে সামর্থ্যবান এবং অসামর্থ্যবানদের মধ্যে শীতল নিয়ন্ত্রণ দিকে ঝুঁকে যাওয়ার মধ্যে দিয়ে প্রকৃতিকে আরো উত্তপ্ত করা, এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। এখনই তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিতে না পারলে ভবিষ্যতে আরও বেশি সময় ধরে তাপ প্রবাহ হওয়ার শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শেষ অংশে দেখবেন বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে নিয়ে একটি প্রতিবেদন। যাচ্ছি পরের খবরে। রাজনৈতিকভাবে দেউলিয়া এমন কিছু রাজনীতিবিদ সরকার উৎখাতের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি কথা বলেন। চলমান গরমে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এতে দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। দেশব্যাপী তীব্র গরম সহ নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়ছে। দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং নিজেরা একটু সাবধানে থাকতে হবে। পুরো আমাদের সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যুদ্ধের বিরোধিতা করায় তাদের উপর দেশটির পুলিশ জুলুম চালাচ্ছে, অথচ তারা বাংলাদেশকে মানবাধিকারের কথা বলে। ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। এটাই হচ্ছে বাস্তব কথা। তারা যেভাবে আচরণ করে, আমাদের পুলিশ তো তা করেনি। ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপির হাতে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি। এছাড়া বুদ্ধিজীবীদের সমালোচনা করেন সরকার প্রধান। সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান
সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে, এজন্য দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। জ্বালানি তেলের নতুন এই দাম মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে। এই বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অক্টেনের দাম পড়বে 128 টাকা 50 পয়সা। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ঝুঁকির মুখে পড়েছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। উৎপাদন কমে গেছে আশঙ্কাজনক হারে। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। গাজীপুরের জেলা জুড়ে ছোট বড় মিলিয়ে 4,500-এর বেশি রপ্তানিমুখী কারখানা আছে, যেখানে কর্মরত 30 লাখেরও বেশি শ্রমিক। দেশের রপ্তানি আয়ের বেশিরভাগই আসে এই জেলার পোশাক খাত থেকে। চলমান দাবদাহে বিদ্যুৎ বিভ্রাটে বেশি বিপাকে পড়েছে গাজীপুরের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আশঙ্কাজনকভাবে কমে গেছে উৎপাদন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের প্রোডাকশনের ঘাটতি হচ্ছে। মাস শেষে দেখা যায় হচ্ছে শিপমেন্ট করার কথা 5 লক্ষ, সেখানে শিপমেন্ট হইতে 3 লক্ষ 3.5 লক্ষ। শিপমেন্ট না হলে তো মালিক আমাদের বেতন ঠিক মতো দিতে পারবে না, আর এই ক্ষেত্রে তো আমাদের পারিবারিক একটা সমস্যা হবে। বাড়ি ঘর ছেড়ে আসছি, কাজ না থাকলে মালিকেও বেতন দিতে পারে না ঠিক মতো। না বেতন দিলে আমরা খাবো কিভাবে? এদিকে প্রতিনিয়ত লোডশেডিংয়ে শিল্প কারখানার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ। কয় মিনিট বিদ্যুৎ ছিল আর কয় ঘন্টা ছিল না, ওইটাকে আপনি অনুমান করেন, বিবেচনা করেন, তাতে আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে কি পরিমাণ। আর এই উৎপাদন ব্যাহত হলে উৎপাদনই যদি না হয় রপ্তানি করব কি? আর রপ্তানি যদি না করি রপ্তানি আয় বাড়বে কোত্থেকে? 5টা জেনারেটর 1টা জেনারেটর অলরেডি আমাদের বসেই গেছে এবং তাদের থেকে আমরা এবং অন্য সেকশন কিছু ফ্যান অথবা আমাদের এসি বন্ধ করি আমরা ফ্যাক্টরি চালাইতে আছি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে, প্রচণ্ড গরম বেড়ে গেছে, মানুষের ভোগান্তি বেড়ে গেছে। আমরাও খুব আসলেও বিব্রত হচ্ছি মানুষকে সেবা না দিতে পারে। তো যেহেতু এটা জাতীয় ইস্যু, বিদ্যুৎ উৎপাদনটাই কম হচ্ছে, সেহেতু আমাদের সবাইকে মিলেই এটা মোকাবেলার চেষ্টা করতে হবে। দেশের রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কর্তৃপক্ষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তাকক্ষ। এনবিআরকে রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ PRI। অন্যথায় উচ্চ আয়ের দেশে উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি। আর দীর্ঘদিন ধরে কর ছাড় সুবিধা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছে অর্থ প্রতিমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায় বাংলাদেশ। সেক্ষেত্রে 10% ওপরে থাকতে হবে জিডিপি প্রবৃদ্ধির হার, পাশাপাশি বাড়াতে হবে রাজস্ব আদায়ের পরিমাণ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ PRI এর আলোচনায় এসব উঠে আসে। PRI এর দাবি, বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের রাজস্ব জিডিপি শতাংশ হিসেবে বিশ্বের সর্বনিম্ন স্তরে। চায়না কিন্তু আমাদের চাইতে অনেক বেশি ডেট টু জিডিপি, ডাবলেরও বেশি, কিন্তু চায়নাতে এটা হচ্ছে 270, অর্থাৎ 2.7 গুণ, আর আমাদের হচ্ছে 3.8 গুণ। তাহলে আমরা অনেক বেশি, তো আমরা কিন্তু খুব একটা কমফোর্ট জোনের মধ্যে নাই। এই অবস্থা থেকে উত্তরণে রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। হ্যাসেল ফ্রি তখনই হবে যখন অটোমেশনটা হয়ে যাবে। আমি আশা করি এনবিআর একই জায়গাতে কাজ করবে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে ট্যাক্স জিডিপির আনুপাতিক হার বাড়ানো জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। নাইদার দি ট্যাক্স কালেকশন, নট দ্য ইকোনমি, নট দ্য বিজনেস। সেজন্য এই গ্রাজুয়াল অ্যান্ড টাইমলি অ্যাডজাস্টমেন্ট অফ এক্সিডেন্ট থাকা দরকার।
এনবিআর এর চেয়ারম্যানের দাবি, ব্যক্তিগত ও প্রতিষ্ঠান পর্যায়ে অনেকেরই কর দিতে অনীহা রয়েছে। দিতে না চাওয়ার নানা ধরনের কারণ আছে, শুধু যে ব্যক্তি পর্যায়ে তা না, কর্পোরেট পর্যায়ে এমনকি গভর্নমেন্ট প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনবরত তদবির আসে এক্সেমশনের, মাফ করে দেওয়ার, ট্যাক্স না দেওয়ার। ব্যবসায়ীদের কর সুবিধা কমাতে এনবিআরকে পরামর্শ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। 25 বছর ধরে সেই এক্সামশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। আমাদের সন্তানদের কি আমরা তাদের 30 বছর বয়স পর্যন্ত পকেট মানি দিই? রাজস্ব আদায়ের পাশাপাশি এনবিআরকে পুঁজিবাজার নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। অফিস সময়ে সরকারি কোনো চিকিৎসক হাসপাতালের বাইরে ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা দিতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 27তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আরও জানান, রোগীর সেবা দেয়া যেমন চিকিৎসকের দায়িত্ব, তেমনি চিকিৎসকের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে। তিনি বলেন, অভিযোগ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না ভুল চিকিৎসা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু কিছু চিকিৎসক যে অফিস টাইমের মধ্যে বাইরে যান, আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না। এটা যেই হোক নাই হোক, আমি এর বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করতেছে, যারা এখানে অধ্যয়ন করছে, এটার মান এমন এক জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে বিশ্বে যেন এটা অত্যন্ত একটা ভালো পজিশনে থাকে, এবং এই লক্ষ্যে আমরা কাজ করব। 4 পরিবহন শ্রমিককে জামিন দেয় চট্টগ্রাম রাঙ্গামাটি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সহ উত্তর চট্টগ্রামের 25 রুটে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস শ্রমিক ফেডারেশন। এর আগে মঙ্গলবার সকাল থেকে 4 পরিবহন শ্রমিককে জেলে পাঠানোর প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে বিপাকে পড়েন এই সব রুটের যাত্রীরা। চুয়েটে বাস ভাঙচুরের প্রতিবাদে গত রবিবার ধর্মঘট চলাকালে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় বিআরটিসির বাস ভাঙচুর করে পরিবহন শ্রমিকদের একাংশ। এই অভিযোগে 4 পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। শেরপুর ও ময়মনসিংহের ভারতীয় সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চলে বন্য হাতির আক্রমণ বেড়েছে। এতে বাড়িঘর এবং ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কখনো কখনো হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। ফলে হাতি আতঙ্কে সময় কাটছে সাধারণ মানুষের। বাসাবাড়ি ও ফসলের মাঠের এই তাণ্ডব দেখলে যে কেউ বলবে ঝড় বা যুদ্ধ চলছে এখানে। তবে শেরপুর ও ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা এই এলাকায় প্রায়ই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এইদিকে একটা গ্রুপ আছে, আবার ওই বাতকুচির দিকে আরেকটা গ্রুপ আছে। খালি দৌড়াদৌড়ি ভাই ঘুমাইতাম পারি না, পোলাবান থাকতেছে না, ডরাই গেছে একজন এক জায়গায়। কাজে সরকারের উচিত একটা ফেন্সিং এর ব্যবস্থা করা আমার মনে হয় দরকার। পাহাড় অঞ্চলে বন্য হাতি 3-4টি গ্রুপে বিভক্ত। প্রতিটি দলে রয়েছে 35 থেকে 40টি হাতি। দিনে জঙ্গলে থাকলেও বিকালে নেমে আসে লোকালয়ে। ভারতীয়রা বোমা ফাটিয়ে গুলি করে তারায় এসব হাতি। তাই খাদ্যের সন্ধানে বন্য হাতিগুলো বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। সীমান্তে কলাগাছ লাগানো এবং সোলার ফেসিং করে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে হাতি প্রতিরোধ করা সম্ভব বলে জানায় হাতি প্রতিরোধ কমিটি। আর ভারতে গেলে তো ওরা লোকালয়ে ওরা গুলি করে, প্রতি বাড়িতেই বন্দুক আছে, ওরা গুলি করে, ঠুংঠাং করে গুলি করে। হ্যাঁ, ওরা ওখানে আঘাত পায় রাগিনী তো এখানে যখন ধান খেতে ধানও লাগে, লাগানির পরে যখন পাবলিক যায় তখন ওই রাগের ছুটেই ওরা ওই যে শরীরে আঘাত পায়, ওরা মনে করছে দান করে আবার গুলি করবে আইতেছে, তখন এই পাবলিক আমাদের বাংলাদেশে মারে। গত বৃহস্পতিবার রাতে হাতির পায়ে পৃষ্ঠ হয়ে মারা যায় ওমর আলী নামে এক কৃষক। বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় উদ্যোগ চায় সাধারণ মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক আইডিয়া চমকে দিচ্ছে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরও। আর এই ঘটনা ঘটছে দেশের প্রথম ব্যবসায় টিভি রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে। শার্কদের ব্যবসায়িক পরামর্শ বিনিয়োগ তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করছে।
380 টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছিলাম। বিশ্বজুড়ে জনপ্রিয় বিজনেস টিভি রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক এখন বাংলাদেশেও। এরই মধ্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন 1 এর প্রচার শুরু হয়েছে। প্রায় 2 কোটির উপর রানিং স্টুডেন্ট আছে। অনুষ্ঠানে সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানের উদ্যোক্তারা তাদের পণ্য বা ব্যবসায় ধারণা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা শার্কদের কাছে তুলে ধরার সুযোগ পান। শার্করা তা বিচার বিশ্লেষণ করে কখনো বিনিয়োগ করেন কিংবা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন 1 এ শার্ক হিসেবে অংশ নিচ্ছেন দেশের বেশ কয়েকজন সফল ব্যবসায়ী। তাদের একজন গোলাম মুর্শেদ, ম্যাজেস্টো লিমিটেডের কর্ণধার তিনি। এই অনুষ্ঠানে যুক্ত হওয়াকে সামাজিক দায়বদ্ধতার অংশ বলে মনে করেন এই শার্ক। অনেকে যে খুব চেষ্টা করতে থাকে, একটু সামান্য গ্রুমিং পেলে তার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে, অনেক ভালো কিছু হবে। তো এই জায়গা থেকে আমি ফিল করলাম ইকোনমিতে ইম্প্যাক্ট ফালানো যায়, 10টা ইন্ডাস্ট্রি যদি তৈরি করা যায়, এটা আমার জন্য খুব ভালো লাগবে ব্যাপারটা, যে এই শার্ক ট্যাঙ্কের মাধ্যমে আরও 10টা আরও 20 জন উদ্যোক্তা এখানে নিজেকে বড় করার সুযোগ পাচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তরুণদের হাত ধরে দেশের অর্থনীতির অগ্রযাত্রা ও কর্মসংস্থান তৈরির সম্ভাবনা দেখছেন তিনি। যেই টাইপের আমি আইডিয়াস দেখছি, যে টাইপের তাদের থাকে না যে চিন্তা ভাবনার একটা ব্যাপার, যে তারা ওই লেভেলে চিন্তা করতে পারছে, এটাই কিন্তু অনেক। তো আমাদের কান্ট্রি তো ডেভেলপিং কান্ট্রি, তো ইকোনমি আমাদের অনেক বড়, ব্যবসা অনেক বড় হবে আমাদের এখানে। এই জায়গাতে আমাদের গ্রুমিংটা দরকার। যদি গ্রুমিংটা প্রপারলি হয়, আমি বিশ্বাস করি যে এই পুরো দেশটা সিলিকন ভ্যালি হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তার মতে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। অনেকে থাকে না যে আসলে নিজে কিছু করবো কি না, করলে কি হয় না হয়। এই শার্ক ট্যাঙ্ক দেখার পরে এই ভয়টা কেটে যাবে, আমি নিশ্চিত যে, এবং তারা প্রত্যেকেই পরবর্তী সিজনে আই বিলিভ যে এইবার যে পরিমাণ অ্যাপ্লিকেশন আসছে, 10 টাইমস বেশি অ্যাপ্লিকেশন আসবে। রবি নিবেদিত শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ প্রচার হচ্ছে প্রতি শুক্রবার রাত 10টায় দীপ্ত টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে। 15%, that's my last offer. মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 2 যুগে 16 লাখ ইউনিট রক্ত সরবরাহ করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদানের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। সন্ধ্যায় রাজধানীতে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, 2000 সালে ল্যাব প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 24 বছরে সংগঠনটি মোট সরবরাহ করেছে 16,05,763 ইউনিট রক্ত ও রক্ত উপাদান। অনুষ্ঠানে 3 থেকে 50 বার পর্যন্ত রক্তদাতাদের সম্মানিত করা হয়। আমরা জানি যে এক ব্যাগ রক্ত থেকে 1 থেকে 4 জনকে আমরা সেবা করতে পারি, 1 থেকে 4 জনের জীবন বাঁচাতে পারি। কিন্তু শুধু আমরা দেই, আসলে এতটুকু সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। আমাদের পাশের জনকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে রক্তদানের জন্য। সৌদি আরবে গত 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে করে দেশটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। জলাবদ্ধতার ফলে অনেক জায়গায় গাড়িও ডুবে থাকতে দেখা যায়। এছাড়া অনেক এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। সংবাদ শেষ করব ভিন্ন রকমের একটি খবর দিয়ে। চলমান দাবদাহ থেকে মুক্তি পেতে লৌকিক অলৌকিক কত কিছুই না করছেন দেশের মানুষ। তেমনি এক আয়োজন হলো ব্যাঙের বিয়ে। তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় জমকালোভাবে এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। রীতিমতো ঘটা করে বিয়ের আয়োজন। বরের নাম আকাশ আর মেয়ের নাম বৃষ্টি। সবার আশা এই 2 জুটির বিয়েতে আকাশ ভেঙে নামবে বৃষ্টি, ধরণীতে মিলবে স্বস্তি। দেশজুড়ে যে তাপপ্রবাহ চলছে তা থেকে মুক্তি ও বৃষ্টির আশায় সোমবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর বটতলা গ্রামে এ বিয়ের আয়োজন করেন এলাকাবাসী। তবে বরকনে হলো ব্যাঙ। বিয়েতে মোহরানা নির্ধারণ করা হয় 49,000 টাকা। ছেলেপক্ষ হিসেবে বটতলী গ্রামের আন্তিল ও মেয়ে পক্ষ হিসেবে একই গ্রামের মুসলিমের বাড়িতে এই আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আয়োজন করা হয় রাতের খাবারের। স্থানীয়দের আয়োজনে ব্যাঙের বিয়েতে 2 শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে। বিয়ের গীত আর নাচ গানের মধ্য দিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া শেষে বরণডালায় ব্যাঙ দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান তারা।
আয়োজকরা জানান অনেকদিন আগে থেকে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের প্রচলন রয়েছে, সেই কারণেই এই বিয়ের আয়োজন। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গরম উনুনে পরিণত দেশ, যশোরে রেকর্ড গড়া সর্বোচ্চ তাপমাত্রা, সারা দেশে হিট স্ট্রোকে 5 মৃত্যু। গরমে সবাইকে সাবধান থাকতে পরামর্শ প্রধানমন্ত্রীর, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা। ডিজেলের দাম ফের লিটারে বাড়ল 1 টাকা, পেট্রোল অকটেন 2.5 টাকা, রাত থেকেই কার্যকর। লোডশেডিংয়ে কমেছে পোশাক খাতের উৎপাদন, রপ্তানি ঝুঁকিতে গাজীপুরের কারখানাগুলো। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।